গভীর রাত। ঢাকার এক বিলাসবহুল হাসপাতালের এমার্জেন্সি গেটে মুষলধারায় বৃষ্টির মাঝে এক দরিদ্র স্মৃতিভ্রষ্ট বাবা রানা তার মুমূর্ষু মেয়ে তুলিকে নিয়ে আছড়ে পড়ে। অ্যাপেন্ডিসাইটিস যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি, কিন্তু পকেটে টাকা না থাকায় হাসপাতালের ম্যানেজার আর গার্ডরা তাকে ভিখারি ভেবে তাড়িয়ে দেয়। অপমান আর হতাশায় যখন সব পথ বন্ধ, ঠিক তখনই এক শীতল কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর ভেসে আসে। হাসপাতালে চিফ সার্জন ডক্টর শায়লা জামান। এই কঠোর সার্জন কি শিশুটিকে বাঁচাতে পারবেন, নাকি এই রাতের অন্ধকারে লুকিয়ে আছে এমন এক অতীত যা এই তিনজনের জীবনকে চিরতরে বদলে দেবে? এই মর্মান্তিক দুর্ঘটনা এক ভুলে যাওয়া পরিচয় আর অলৌকিক পুনর্মিলনের এক অবিশ্বাস্য গল্প। গল্পে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানান আপনি কোথা থেকে গল্পটি শুনছেন। ঢাকার এক ব্যস্ততম প্রাইভেট হাসপাতালের এমার্জেন্সি গেট। রাত প্রায় 1টা। মুষলধারায় বৃষ্টি যেন আজ শহরটাকে ধুয়ে ফেলতে চাইছে। কাচের দরজার বাইরে অ্যাম্বুলেন্স আর প্রাইভেট কারের জটলা। ভেতরের মানুষ আতঙ্কিত, ফিসফাস আর ট্রলির চাকার কর্কশ শব্দ মিলেমিশে একাকার হয়ে গেছে। এই কোলাহলের মধ্যেই একরাশ চরম ক্লান্তি আর আতঙ্ক নিয়ে টলতে টলতে ভেতরে ঢুকলো রানা নামের এক লোক। বয়স 25 কি 26, কিন্তু দরিদ্র আর গত কয়েক বছরের কঠিন সংগ্রামে তাকে দেখায় অনেক বেশি পরিশ্রান্ত। তার পরনে সস্তা শার্টটা কাদা পানিতে মাখামাখি, রুক্ষ চুল কপালে লেপ্টে আছে। তার কোলের উপরে নিতিয়ে পড়ে আছে 8-9 বছরের একটা ছোট্ট মেয়ে তুলি। মেয়েটার চোখ বন্ধ, কপাল জ্বরে পুড়ে যাচ্ছে, আর সে ব্যথা থেকে কুঁকড়ে উঠছে। এমার্জেন্সি ডেস্কের সামনে এসে প্রায় আছড়ে পড়ল, কাঁপা কাঁপা গলায় বলল, ডাক্তার দয়া করুন, আমার মেয়েটা মরে যাচ্ছে। ডেস্কের ওপারে বসে থাকা ম্যানেজার রফিক সাহেব বিরক্তের মুখের দিকে তাকালো। পাশে বসা সিকিউরিটি গার্ড মুচকি এসে বলল, কি রফিক ভাই, নতুন কাস্টমার? কি হয়েছে রে তোর মাইয়ার? টাকা পয়সা আনছস? রানা প্রায় ভেঙে পড়া গলায় বলল, আমার নাম রানা। আমার ওই ওই করাইল বস্তিতে থাকি। আমার মেয়ে তুলি দুপুর থেকে কি যে ব্যথা, কথা শেষ করতে পারলো না। রানা। রফিক সাহেব ধমকে উঠল, বস্তির লোক নিয়ে এখানে আসছস কেন? এটা 5 স্টার হসপিটাল, জানোস না? আগে কাউন্টারে 5,000 টাকা জমা দে, তারপর ডাক্তার দেখবো। সিকিউরিটি গার্ড যোগ করলো, ঠিকই কইছে, টাকা নাই তো সরকারি হাসপাতালে যা, এখানে বড় লোকের চিকিৎসা হয়, যা ভাগ। অপমানে রানার কান গরম হয়ে উঠল, কিন্তু মেয়ের যন্ত্রণা কাতর মুখটার দিকে তাকিয়ে সেই অপমানকেও সে পাত্তা দিল না। সে মরিয়া হয়ে বলল, না স্যার, আমার মেয়ে ওরকম নয়, মানে ওর অ্যাপেন্ডিসাইট হয়েছে। লোকাল ডাক্তার বলে এখনই অপারেশন না করলেও মারা যাবে স্যার। আমার কাছে সব বেচে মাত্র 10,000 টাকা আছে, আপনারা দয়া করেন স্যার। রফিক সাহেব প্রায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আরে রাখ তোর দয়া, 10,000 টাকা এখানে একটা ইঞ্জেকশনও হয় না। এখন যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? রানার আর নিজেকে ধরে রাখার ক্ষমতা ছিল না। সে হাসপাতালের সেই ঝকঝকে ফ্লোরের উপরেই বসে পড়ল। তার ছেঁড়া প্যান্টের পকেট থেকে ভাঁজ করা 10,000 টাকা বের করে আকুতি করতে লাগলো। এই যে স্যার, আমার সব। আমারে ভিখারি ভাববেন না, আমি কাজ করে শোধ করে দেব। শুধু আমার মেয়েটারে বাঁচান, ও ছাড়া আমার আর কেউ নাই স্যার। রানার কান্নার শব্দে এমার্জেন্সির ব্যস্ততা কিছুক্ষণের জন্য থমকে গেল। রাফিকের গার্ডটা যখন তাকে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তের একটা কেবিন থেকে এক শীতল কর্তৃত্বপূর্ণ নারী কণ্ঠ ভেসে আসলো। রফিক সাহেব, এমার্জেন্সি লবিতে এত হট্টগোল কিসের? গলার স্বরে যেন পুরো পরিবেশটা বরফ হয়ে গেল। রফিক সাহেব খাড়া হয়ে দাঁড়ালো, গার্ডের মুখের হাসি উধাও। সালাম ঠুকে রফিক বলল, ম্যাম কিছু না, এক বস্তির লোক টাকা নেই, মেয়ে নিয়ে চিল্লাচিল্লি করছে। আমরা ভাগিয়ে দিচ্ছি, রোগীকে ভেতরে পাঠান। নির্দেশটা ছিল সংক্ষিপ্ত কিন্তু অকাঠ্য। রফিক আর দ্বিতীয় কথা বলার সাহস পেল না। রানার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, যা ভেতরে যা, বড় ম্যাম ডাকছে। দেখি তোর কত বড় খুঁটির জোর। রানা চোখ মুছতে মুছতে কাঁপতে কাঁপতে কেবিনের দিকে এগোলো। দরজায় টোকা দিতে ভেতর থেকে অনুমতি এলো। বিশাল একটা টেবিলের উপরে বসে আছেন এই হাসপাতালের চিফ অফ সার্জারি, ডক্টর শায়লা জামান। বয়স 30-এর কোঠায়। নিখুঁতভাবে পরা ক্রাফস, পরিপাটি করে বাঁধা চুল আর কঠোর মুখমণ্ডলে ক্লান্তি আর শৃঙ্খলার ছাপ স্পষ্ট। তার চোখের দৃষ্টি আস্তাচলের মতো ধারালো। দীর্ঘ এক অপারেশন শেষ করে তিনি সবেমাত্র কফিতে চুমুক দিয়েছিলেন। শায়লা শান্ত কিন্তু গভীর চোখে রানাকে দেখল। তার চাহনিতে কোনো তাচ্ছিল্য ছিল না, ছিল এক অদ্ভুত বিশ্লেষণ। বসুন। রানা ভয়ে ভয়ে সামনের চেয়ারে বসলো। জল খান। শায়লা শায়লা ইশারায় টেবিলের উপরে রাখা গ্লাসটা দেখালো। রানা গ্লাসটা হাতে নিল, কিন্তু তার হাত এত কাঁপছিল যে জল পড়ে যাচ্ছিল। রানা 2 ঢোক জল খেয়ে নিজেকে কিছুটা সামলে নিল।
এবার বলুন, প্রথম থেকে কোনো ভয় নেই। আমি একজন ডাক্তার। শায়লার কণ্ঠস্বরে এমন একটা আশ্বাস ছিল যা রানাকে ভরসা দিল। সে কান্না ভেজা গলায় সবটা বলতে শুরু করলো। কিভাবে আজ দুপুর থেকে তুলির পেটে ব্যথা শুরু হয়, কিভাবে লোকাল ডাক্তার পরীক্ষা করে বলেছে তার অ্যাপেন্ডিক্স ফেটে গেছে, ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়েছে, এক্ষুনি অপারেশন না করলে সেপটিকে মারা যাবে। শায়লা সবটা শুনলো মনোযোগ দিয়ে। সে উঠে এসে তুলির কপাল দেখলো, চোখের পাতা টেনে পরীক্ষা করলো। মেয়েটার নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে। ওর নাম কি বললেন? রানা বলল তুলি। তুলি নামটা শোনা মাত্রই বুকের ভেতরটা অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল। এটা তো সে দ্রুত নিজের অস্বস্তি কাটিয়ে পেশাগত দূরত্ব বজায় রাখলো। আপনার নাম? রানা বলল। রানা। সবাই রানা নামেই ডাকে। বাবা মা? রানা মাথা নিচু করে বলল, মনে নেই। শায়লার কপালে ভাঁজ পড়ল। মনে নেই মানে? রানা ইতস্তত করে বলল, আমার আমার কিছুই মনে নেই ম্যাম। 5-6 বছর আগে একটা লঞ্চডুবিতে জ্ঞান ফেরার পর দেখি আমি চাঁদপুর হাসপাতালে। আমার মাথায় অনেক বড় চোট ছিল। ডাক্তাররা বলেছিল আমি আমার অতীত সব ভুলে গেছি। শুধু শুধু এইটুকুই মনে ছিল যে ওর নাম তুলি আর ও আমার মেয়ে। ওকে ছাড়া আমার আর কিচ্ছু মনে নেই। লঞ্চডুবি চাঁদপুর 5 বছর আগে। এই শব্দগুলো শায়লার কানের ভেতরে যেন হাতুড়ির মতো আঘাত করলো। সে চেয়ারে শক্ত হেলে বসলো। তারপর বুক ধড়ফড় করতে শুরু করেছে। এই শব্দগুলো তো তার জীবনের সব থেকে বড় ঝড়ের নাম, একটা দুঃস্বপ্নের নাম। শায়লা নিজেকে সামনে নিল। সেই লোকটার দিকে, রানার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। লোকটার দাড়ি গোঁফে ঢাকা, মুখ রোদে পোড়া চামড়া। কিন্তু এই চোখের চাহনি। তার চোখ পড়ল রানার ডান কপালের কাছে। চুলের নিচে ঢাকা, কিন্তু একটা পুরনো গভীর কাটা দাগের অংশ দেখা যাচ্ছে। শায়লার নিজের বুকের ভেতরটা কেঁপে উঠল। তার নিজের বাম হাতের কবজিতেও ঠিক এমনই একটা দাগ আছে। আপনার কপালে ওটা কিসের দাগ? শায়লার গলা শুকিয়ে আসছিল। রানা চমকে উঠল। সে কপালটা আড়াল করতে চেষ্টা করে বলল, এটা জানি না ম্যাম, ওই লঞ্চডুবির দাগই হবে হয়তো। ডাক্তাররা বলেছিল মাথায় লোহার কিছু একটা লেগেছিল। শায়লার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে কাপা গলায় প্রশ্ন করলো, কোন লঞ্চ? নামটা মনে আছে? রানা মাথা নাড়ালো। না ম্যাম, শুধু মনে আছে খুব বৃষ্টি হচ্ছিল। শায়লা আর স্থির হয়ে থাকতে পারলো না। সে উঠে দাঁড়ালো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে টেবিলের উপরে ঝুঁকে পড়ে রানার চোখের দিকে তাকিয়ে প্রায় ফিসফিস করে বলল, সেই লঞ্চে আর কে কে ছিল আপনার সাথে? রানা অবাক হয়ে ডক্টরের এই অদ্ভুত আচরণ দেখছিল। সে বলল, জানি না ম্যাম, আমার কিচ্ছু মনে নেই। আমার শুধু তুলিকে মনে আছে। না, শায়লা প্রায় চিৎকার করে উঠল। আপনার নাম রানা না, আপনার নাম আহাত। আহাত নামটা শোনা মাত্র রানার মাথাটা ঝিমঝিম করে উঠল। তার কানের ভেতরে যেন হাজারটা ঘন্টা একসঙ্গে বেজে উঠল। তার কপালে সেই কাটা দাগটার কাছে চিনচিন করে ব্যথা শুরু হলো। শায়লা আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সে ধপ করে চেয়ারে বসে পড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে তার মানিব্যাগের গোপন কুঠরি থেকে একটা ছোট্ট ল্যামিনেট করা ছবি বের করলো। একটা বিয়ের ছবি, একটা 25-26 বছরের ছেলে, ক্লিন শেভ করা, চোখে মুখে সুখের ছাপ। পাশে একটা হাসি খুশি মিষ্টি চেহারার মেয়ে। শায়লা ছবিটা রানার সামনে রাখলো। রানা অবাক হয়ে ছবিটা দেখলো। এই লোকটা তো সে, কিন্তু কত আলাদা, কত সুখী। আর পাশের এই মেয়েটা, সে ডক্টর শায়লার মুখের দিকে তাকালো। সেই একই মুখ, শুধু সেই হাসির বদলে সেখানে এখন রাজ্যের ক্লান্তির আর অবিশ্বাস্য। ঠিক তখনই যন্ত্রণার ঘরে তুলি কোকিয়ে উঠল। মা, মা গো, ব্যথা। মা। রানা ফেল করে তাকিয়ে আছে ডক্টর শায়লা জামানের দিকে। এই কঠোর সার্জেন যাকে সবাই বাঘের মতো ভয় পায়, সে তার দিকে তাকিয়ে কাঁদছে। অবিশ্বাস্যে রানার গলা দিয়ে শুধু একটা শব্দ বের হলো, শায়লা। শায়লা মাথা নাড়ল। আমি শায়লা আহাত, তোমার নাম শায়লা। তোমার স্ত্রী, আরও আমার মেয়ে তুলি। কেবিনের ভেতরের সময় যখন থমকে গেছে, বহু বছরের জমানো কষ্ট, বিচ্ছেদ আর যন্ত্রণার বাঁধ এক মুহূর্তে ভেঙে গেল। আহাত, যার গত 5 বছর ধরে কোনো অতীত ছিল না, সে এক মুহূর্তে তার সবটুকু ফিরে পেল। সে ছুটে গিয়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরলো। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে এমনভাবে কাঁদতে লাগলো যেন তারা তাদের হারিয়ে যাওয়া জীবনটাকে খুঁজে পেয়েছে। বাইরে দাঁড়িয়ে থাকা রফিক সাহেব দরজার কাছ দিয়ে ভেতরে দৃশ্যটা দেখলো। এক বস্তির লোক খোদ চিফ অফ সার্জারিকে জড়িয়ে ধরে কাঁদছে, আর ম্যামও তাকে সান্ত্বনা দিচ্ছেন। এই দৃশ্যটা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে বুঝতে পারল সে কত বড় ভুল করে ফেলেছে। কেবিনের ভেতরের বাতাস তখন ভারী হয়ে আসছে দীর্ঘশ্বাস আর পূর্ণ মিলনের অশ্রুতে। শায়লা নিজেকে সামলে নিল। তার ভেতরে প্রফেশনাল সার্জন সত্তাটি এখন জেগে উঠেছে, কিন্তু তার সাথে মিশে আছে স্ত্রী আর মায়ের তীব্র আবেগ।
তার স্বামী, যাকে সে মৃত বলে জেনে এসেছে, সে আজ তার সামনে আর তার সন্তান মৃত্যুর সঙ্গে লড়ছে। শায়লার চোখের দৃষ্টি বদলে গেল, সেই কমলতা মিলিয়ে গিয়ে যার জায়গায় জন্ম নিল এক শীতল ক্রোধ। সে ইন্টারকমে ম্যানেজার রফিককে ডাকলো। রফিক সাহেব, 5 মিনিটের মধ্যে আবার ওটি অর্থাৎ অপারেশন থিয়েটার রেডি চাই। ডক্টর হাসান আর ডক্টর আনসেটিক্স ডক্টর মারিফকে এক্ষুনি আমার সাথে জয়েন করতে বলুন। ইটস কোর্ট রেড। বাইরে হইচই পড়ে গেল। কোর্ট রেড মানে হাসপাতালের সর্বোচ্চ ইমার্জেন্সি। রফিক জিমাম জিমাম করতে করতে দৌড়াদৌড়ি শুরু করে দিল। শায়লা আহাদের হাত ধরে কেবিনের বাইরে এসে দাঁড়ালো। তার সেই বজ্র কণ্ঠ আবার ফিরে এসেছে। ইনি আহাদ, জামান আমার স্ত্রী, আর এই তুলি আমার মেয়ে। একটা পিনপত নীরবতা নেমে এলো। রফিক আর এই সিকিউরিটি গার্ডের মুখ ভয়ে সাদা হয়ে গেছে। তারা ঠক ঠক করে কাঁপছে। শায়লা আহাদের কাঁধে হাত রেখে বলল, 5 বছর আগে এক লঞ্চ ডুবিতে আমি ওদের হারিয়ে ফেলি। আমি ভেবেছিলাম ওরা মৃত, আর আমার হাসপাতালের ম্যানেজার আজ ওদের ভিখারি ভেবে তাড়িয়ে দিচ্ছিল। সে রফিকের দিকে এমনভাবে তাকালো যে সেই দৃষ্টিতে তারা ভস্ম হয়ে যেতে পারত। রফিক সাহেব, আপনার আর এই গার্ডের দুজনেরই চাকরি আজ থেকে শেষ। ডিসমিসড। এখন আমার সামনে থেকে দূর হন। পুলিশ ফোর্সের মতো হাসপাতালের করিডোরে যেন বিদ্যুতের শক লাগলো। যেই কেস কয়েক মিনিট আগেও বস্তির মেয়ের অ্যাপেন্ডিসাইট ছিল, তা মুহূর্তের মতো হাসপাতালের টপ প্রায়োরিটির কেস হয়ে দাঁড়ালো। শায়লা নিজে তার মেয়েকে ট্রলিতে করে ওটির দিকে নিয়ে চলল। আহাদ তার পাশে পাশে দৌড়াচ্ছে। তার স্মৃতি এখনও পুরোপুরি ফেরেনি। সব কিছু কেমন ধোঁয়াশা লাগছে, কিন্তু একটা জিনিস সে বুঝতে পারছে, এই নারী তার সব। ওটির লাল বাতি জ্বলে উঠল। আহাদ বাইরে বসে আছে। তার মাথার ভেতরে সব জট পাকিয়ে যাচ্ছে। রাত প্রায় 3টে। ওটির দরজা খুললো। শায়লা বেরিয়ে এলো। তার মুখের মাস্কটা খোলা। আহাদ ছুটে গেল। শায়লা ক্লান্তিতে হাসলো। অপারেশন সাকসেসফুল। আমরা সময় মতো ইনফেকশনটা আটকাতে পেরেছি। আর কিছুক্ষণ দেরি হলে ওকে বাঁচানো যেত না। আহাদ সেখানেই করিডোরের ফ্লোরে বসে পড়ল। সে কাঁদছে তার হারিয়ে যাওয়া জীবনের জন্য, ফিরে পাওয়া জীবনের জন্য। ভোর রাতের আলো তখন ফুটতে শুরু করেছে। হাসপাতালের সবচেয়ে বিলাসবহুল কেবিনে ঘুমিয়ে আছে তুলি। তার বেডের পাশে একটা চেয়ারে বসে আছে আহাদ। তার হাতে একটা পুরনো অ্যালবাম শায়লা এনে দিয়েছে। সে দেখছে তাদের বিয়ের ছবি, তুলির জন্মের ছবি। তার শখটা মনে পড়ছে না, কিন্তু ছবিগুলো দেখতে দেখতে তার কপালে সেই কাটা দাগের কাছে নয়, তার বুকের ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা অনুভব করছে সে। শায়লা এসে তার কাঁধে হাত রাখলো। তোমার সব মনে পড়তে হবে না আহাদ। আমরা নতুন করে সব শুরু করব। তুমি আর তুলি আমার কাছে ফিরে এসেছো, এটাই আমার সব। আহাদ তার স্ত্রীর হাতে হাত রাখলো। যে দুর্ঘটনা একদিন তার স্মৃতি আর পরিবারকে কেড়ে নিয়েছিল, সেই দুর্ঘটনার দগদগে দাগই আজ তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরিয়ে দিল। ন্যায় বিচার শুধু অপরাধীর শাস্তি দিয়েই হয় না। ন্যায় বিচার হয় নিজের শেকড়কে, নিজের ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়ার অলৌকিক পুনর্মিলনে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। আর বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থেকো।